হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আজ আপনাদেরকে যে গল্পটি শোনাবো এটি 2002 সালে মুক্তি পাওয়া সত্য ঘটনার উপর নির্মিত একটি পোলিশ ইউরোপিয়ান মুভি দ্য পিয়ানিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জুইশ পিয়ানিস্ট কিভাবে সে নিজেকে লুকিয়ে রেখেছিল সেই ঘটনাটাই এই মুভিতে তুলে ধরা হয়েছে। এটা একটা ওয়ার সার্ভাইভাল মুভি, লাইফ লেসন মুভিও বলতে পারেন। এই মুভিটা আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে কখনো খাবার অপচয় করা যাবে না। একটা মানুষের কাছে যদি 3 বেলা খাওয়ার মতো খাবার থাকে তাহলে তার মূলত জীবন নিয়ে কোনো প্রকারের অভিযোগ থাকা উচিত না। এই পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে খাবার। তাহলে চলুন আর কথা না বেরিয়ে গল্পটা শুরু করা যায়। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আগ মুহূর্ত। 1939 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সা সিটি। তখনকার ইউরোপের আর 10টা উন্নত শহরের মতোই দেখতে। সুন্দর পরিপাটি, পরিষ্কার রাস্তাঘাট, চারিদিকে কর্মব্যস্ত মানুষ, রাস্তার ট্রাম চলছে, গাড়ি চলছে, মানুষ যার যার কাজে যাচ্ছে। তেমনি একজন পিয়ানিস্ট বসে বসে পিয়ানো বাজাচ্ছে। এই পিয়ানিস্টকে নিয়েই আমাদের পুরো মুভির কাহিনী। তার নাম ওয়ালাদেক্সলস শেপিলম্যান। আমি সুবিধার্থে পুরো মুভিতে তাকে পিয়ানিস্ট হিসেবে সম্বোধন করব, তারা বুঝে নেবেন। তো সে যেখানে বসে পিয়ানো বাজাচ্ছে এটা হচ্ছে একটা রেডিও স্টেশন। তার সামনে একজন অপারেটর বসে আছে এবং সে তার পিয়ানোর সুর রেকর্ড করছে। হঠাৎ খুব দূরে একটা বোমা পড়ার শব্দ হয়। পিয়ানিস্টটা এতে কোনো বিচলিত হয় না। সে তার পিয়ানো বাজানো চালিয়ে যেতে থাকে, কারণ এসব বোমা টোমার আওয়াজ প্রতিদিনই হচ্ছে। তারা এতে অভ্যস্ত হয়ে গেছে। এরপর একটা বোমা এসে তাদের ভবনের খুব কাছাকাছি এসে পড়ে। এতটাই কাছাকাছি পড়ে যে সে বোমার আওয়াজে তাদের ভবনের জানালার কাঁচগুলো পর্যন্ত ভেঙে যায়। অপারেটরটা তখন পিয়ানিস্টকে বারবার তার পিয়ানো বাজানো থামাতে বলে, কিন্তু পিয়ানিস্ট সে থামেই না, বাজিয়ে যেতে থাকে। পরে বাধ্য হয়ে তাকে রেখে অপারেটরটা সেখান থেকে পালায়। এরপর বোমাটা এসে পড়ে একদম তাদের রেডিও স্টেশন ভবনের উপরে। এবার আর পিয়ানিস্ট সে তার নিজের জায়গায় বসে থাকতে পারে না। ভবনের সবাই বের হওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। যথারীতি আমাদের পিয়ানিস্টও বের হওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে যাবে, আর তখনই একটা অত্যন্ত সুন্দরী মেয়ে এসে তার সামনে দাঁড়ায়। মেয়েটার নাম ডরোটা। মেয়েটা দেখতে এতটাই সুন্দরী যে পিয়ানিস্ট তাকে দেখিয়ে প্রেমে পড়ে যায়। মেয়েটা জানায় সে তার পিয়ানো বাজানোর অনেক বড় ফ্যান। অনেকদিন ধরে সে তার সঙ্গে দেখা করতে চাচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। পিয়ানিস্ট বুঝতে পারছে এখন এসব কথা বলার সময় না, কিন্তু মেয়েটা এতটাই সুন্দর যে তাকে ফিরিয়েও দিতে ইচ্ছে করছে না। তখন তাদের দুজনের কথার মাঝে চলে আসে তারই বন্ধু ইউরেক। ডরোটা নামের এই সুন্দরী মেয়েটা ইউরেকের বোন। ইউরেক ডরোটাকে নিয়ে চলে যায়। পিয়ানিস্ট ভেবেই পায় না তার বন্ধুর এত সুন্দর একটা বোন আছে, অথচ সে জানেই না। যাই হোক, সেদিনের মতো পিয়ানিস্ট বাসায় চলে আসে। বাসায় এসে দেখে এখানে আর্ট সার্কাস চলছে। তার পরিবারের সবাই ব্যাগ প্যাক গুছিয়ে রেডি হচ্ছে অন্যত্র চলে যাওয়ার জন্য, কারণ শহরে জার্মানরা বোমা ফেলা শুরু করেছে, এখানে থাকাটা নিরাপদ হবে না। কিন্তু পিয়ানিস্ট ডরোটাকে দেখে তার প্রেমে পড়ে গেছে। সে তো তাকে রেখে কোথাও যেতে পারবে না। তাই সে তার পরিবারকে জানিয়ে দেয় সে কোথাও যাবে না, মুহূর্ত হলে সে তার নিজের বাড়িতে থেকেই মরবে। এর মধ্যে তারা রেডিওতে খবর শুনতে পায় ইংল্যান্ড অলরেডি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, কিছুদের উপর ফ্রান্সও করে দিবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আপাতত তারা শহর ছাড়া পরিকল্পনা বাদ। সেদিন রাতে তারা খুব জমকে সেটা খাওয়া দাওয়া করে এই আনন্দে। কিন্তু হিটলার এত সহজে দমে যাওয়ার পাত্র না। সে ইংল্যান্ড ও ফ্রান্সের হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে পোল্যান্ডকে দখলে নিয়ে নেয়, আর সাথে সাথে নেমে আসে পোল্যান্ডে বসবাস করা সমস্ত জুইসদের উপর জাহান্নামের আযাব। পোল্যান্ড দখলে নিয়ে জার্মানরা সর্বপ্রথম জুইসদেরকে নির্দেশনা দেয় তারা যেন এখন থেকে সাধারণ পুলিশদের থেকে নিজেদের দূরত্ব বজায় রাখে। পুলিশরা যেসব জিনিস ব্যবহার করতে পারবে, জুইসরা সেসব জিনিস এখন থেকে ব্যবহার করবেন, যেমন কফি শপ, রেস্টুরেন্ট, পাবলিক পার্ক, রাস্তার পাশে বেঞ্চ, এমনকি কোনো পাবলিক টয়লেটও না। মোট কথা তাদের থেকে সমস্ত ধরনের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। তাদেরকে চাকরি করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। মানে এখন থেকে জুইসরা আর কোনো কাজ করতে পারবে না। সাথে সাথে পোল্যান্ডের লাখ লাখ জুইস বেকার হয়ে পড়ে। আমাদের পিয়ানিস্ট তো আগে থেকেই বেকার, কারণ তার রেডিও স্টেশন বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে। তার পরিবারে মোট 6 জন মানুষ। তারা 4 ভাই বোন ও তাদের বাবা মা। বাবা রিটায়ার্ড অফিসার, ভাই বোনগুলো মাত্র পড়াশোনা শেষ করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলতে সে নিজেই। তাই সে বেকার হয়ে পড়াতে তার পরিবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যায়। তাদের সমস্ত জমানো টাকা শেষ হয়ে যায়। পরে বাধ্য হয়ে পরিবারে খরচ জোগাতে পিয়ানিস্ট তার শখের একমাত্র পিয়ানোটা নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। পিয়ানো না বাজিয়েও থাকা যাবে, কিন্তু না খেয়ে তো থাকা যাবে না। এর মধ্যে সে একবার গিয়ে ডরটার সঙ্গে দেখা করে। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। সেও মিউজিক নিয়ে পড়াশোনা করেছে। পিয়ানিস্ট তখন মনে মনে ভাবতে থাকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এই মেয়েটাকে সে বিয়ে করবে। এর কয়েকদিন পর তাদেরকে আরেকটা নির্দেশনা দেওয়া হয়। সেটা হচ্ছে এখন থেকে সমস্ত জুইসকে তাদের হাতে আর্মব্যান্ড করতে হবে। আর্মব্যান্ডের আকৃতি কেমন হবে, কালার কেমন হবে, সবই সেই নির্দেশনায় বলে দেওয়া হয়। আসলে এই আর্মব্যান্ডগুলো পরানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে জুইসদেরকে আলাদাভাবে চেনা যায়, তাহলে জার্মানদের জন্য তাদের উপর নির্যাতন চালাতে সহজ হবে। আস্তে আস্তে পোল্যান্ডে বসবাসরত সমস্ত জুইসদের টাকা পয়সার অভাব এতটাই বেড়ে যায় যে দিনের পর দিন তারা শুধু আলু খেয়ে বেঁচে থাকে।
এভাবে 1 বছর পার হওয়ার পর জার্মানদের পক্ষ থেকে জুরিদেরকে একটা মিথ্যা আশা আলো দেখানো হয়। বলা হয় যে তাদের জন্য শহরের বাইরে একটা নির্দিষ্ট এরিয়া তৈরি করা হয়েছে, সেখানে গেলে তারা কাজ করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, এমনকি তাদেরকে সকল ধরনের নাগরিক অধিকারও ফিরিয়ে দেওয়া হবে। এই ধরনের এরিয়াকে বলা হয় ঘেট এরিয়া। পিয়ানিস্টের পরিবার বুঝতেও পারে এটা একটা জার্মানদের কুটচাল, তাদের এখানে অন্য কোনো মতলব আছে। কিন্তু তবু এখানে পড়ে থেকে না খেয়ে মরা চাইতে শহরের বাইরে ওখানে চলে যাওয়াটা ভালো হবে। 1939 সালের 31শে আগস্ট সারা দেশের লাখ লাখ জুরিশি নতুন এরিয়াতে যেতে থাকে। প্রতিমধ্যে আমাদের পিয়ানিস্টের সঙ্গে সুন্দরী ডটারও দেখা হয়। পিয়ানিস্ট তাকে আশ্বাস দেয় দিন সব ঠিক হয়ে যাবে, তখন তারা নিজেরা বিয়ে করবে। তারা সবাই এরিয়াটার মধ্যে চলে আসলে জার্মানরা এরিয়াটাকে চারপাশে দেওয়াল তুলে বন্ধ করে দেয়। তখন এই জায়গাটা হয়ে যায় একটা জেলখানার মতো। এখানে বসবাসরত জুরিশরা বাইরে যেতে পারবে না। আর যেসব নাগরিক সুযোগ সুবিধার কথা বলা হয়েছিল এগুলো ছিল পুরোটাই মিথ্যে। এখানে কোনো নাগরিক সুযোগ সুবিধার ছিটে ফোটাও ছিল না। ছিল প্রচন্ড খাদ্য অভাব, চিকিৎসার অভাব, জীবনের নিরাপত্তা নেই বললেই চলে। আর যখন তখন জার্মান সৈন্যরা এসে যাকে তাকে মেরে ফেলাতো ছিল নিত্যদিনের ঘটনা। জার্মানরা তাদের প্রতি কতটা নিষ্ঠুর ছিল তার একটা উদাহরণ দিচ্ছি। যেমন একদিন রাতে এরিয়া সবাই রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ একদল জার্মান গাড়ি নিয়ে আসে। এসে তারা সামনে একটা বিল্ডিং এ ঢুকে পড়ে। ভিতর থেকে অনেক গোলাগুলির আওয়াজ ভেসে আসতে থাকে। হঠাৎ তারা উপরে একটা ফ্ল্যাটে উপস্থিত হয়। ওই ফ্ল্যাটে সবাই জার্মান সৈন্যদেরকে দেখে ভয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই পরিবারে একজন বৃদ্ধ বিকলাঙ্গ মানুষ ছিল, সে দাঁড়াতে পারে না। আর এই অপরাধে তারা বৃদ্ধকে বারান্দা দিয়ে ফেলে দেয়। এরপর তারা অনেকগুলো মানুষকে ভবন থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং তাদের সবাইকে পাখির মতো গুলি করে মারে। কেন মারা হচ্ছে কেউ জানে না। এমনকি যেই মানুষগুলো তাদের হাতে গুলি খেয়েও একটু বেঁচে ছিল তাদেরকেও তারা যাওয়ার সময় গাড়ি চাপা দিয়ে মেরে যায়। এই ছিল সেখানে তাদের জীবনের নিরাপত্তা। যাই হোক, এইভাবেই চলছিল তাদের জীবন। কিন্তু এরিয়ার অন্য সাইডে যেখানে একটু ধনী জমিদের বসবাস ছিল, সেখানে তারা কিভাবে যেন জার্মানদেরকে ম্যানেজ করে নিজেদের জন্য একটা কফি শপ খুলে নিয়েছিল। আবার সেই কফি শপে গরিব জুরিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর আমাদের পিয়ানি সেই কফি শপে পিয়ানো বাজানোর একটা কাজ নিয়ে নেয়। কিন্তু হেনরিক, পিয়ানিস্টের ছোট ভাই, সে এইসব ধনী জুরিদেরকে একদমই পছন্দ করতো না। যদিও তার বড় ভাইয়ের সেখানের ইনকাম দিয়ে তাদের পুরো পরিবারে খরচ চলতো, কিন্তু তবুও সে তাদেরকে পছন্দ করত। হেনরিক ছিল প্রচন্ড জেদি আর ঘাটতারা স্বভাবের মানুষ, তবে তার মোরাল ঠিক ছিল। তার কথা ছিল কত মানুষ এখানে খেতে পারছে না, চিকিৎসার অভাবে রাস্তাঘাটে পড়ে মরতেছে, কত বাচ্চা কাচ্চা বাবা মা হারিয়ে এতিমের চুরি চিন্তার সাথে জড়িয়ে যাচ্ছে। সেখানে এইসব জুরিশরা তাদের উন্নতির জন্য কাজ না করে নিজেদের আরামের জন্য কফি শপ খুলে নিয়েছে। আবার তারই ভাই দেশেরা পিয়ানিস্ট হয়ে তাদের জন্য নামমাত্র পারিশ্রমিকে পিয়ানো বাজাচ্ছে। তাই মাঝে মধ্যে খেতে বসলে তাদের দুই ভাইয়ের মধ্যে প্রচুর ঝগড়া হতো। একদিন পিয়ানিস্ট রেস্টুরেন্টে বসে বসে পিয়ানো বাজাচ্ছিল, তখন তার ছোট বোন হেলেনা এসে জানায় হেনরিককে পুলিশে ধরে নিয়ে গেছে। পিয়ানিস্ট তো সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে যায়। পুলিশ স্টেশনে তার এক বন্ধু ছিল হেলার নামে, তার কাছে সে সাহায্য চায়। হেলার বলে, তুমি এখন আমার কাছে এসেছে কেন? আমি যখন তোমাদেরকে আসতে বলছিলাম তখন তা আসো। আসলে এই এরিয়াতে বসবাসকারী জুইসদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য জার্মানরা কিছু সংখ্যক জুইস পুলিশ নিয়োগ দিয়েছিল। সে পুলিশের চাকরির অফার নিয়ে হেলার এসেছিল তাদের বাসায়। তারা দুই ভাই তো পুলিশে জয়েন তো করেইনি, হেনরিক বরঞ্চ হিলারকে অপমান করে দিয়েছিল। কারণ তখন তাদের আর জার্মানদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, তারাও জার্মানদের মতো জুইসদের সাথে কুকুরের মতো আচরণ করত। যাই হোক, পিয়ানিস্ট তাকে রিকোয়েস্ট করে হেনরিককে ছেড়ে দেওয়ার জন্য। হিলার তাকে একটা তুচ্ছতা ছিল করলো, পরে বন্ধুত্বের খাতিরে হেনরিককে ছেড়ে দেয়। হেনরিক ছাড়া পেয়ে কোথায় তার বড় ভাইকে একটু ধন্যবাদ জানাবে তা না করে তাকে ছাড়াবার জন্য কেন সে হিলারকে রিকোয়েস্ট করতে গেল, এই কারণে সে তার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে থাকে। কিন্তু পেটের প্রচন্ড ক্ষুধা থাকে, সে বেশিক্ষণ হাঁটতে পারে না, সে রাস্তায় পড়ে যায়। পরে পিয়ানিস্ট তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলে খাবার খেতে খেতে হেনরিক জানায় তার ওয়ার্ক পারমিশন সার্টিফিকেট লাগবে। বেকার রাস্তায় ঘোরাঘুরি করলে পুলিশ চোর সন্দেহ করে ধরে নিয়ে যায়। যাই হোক, এরপর পিয়ানিস্ট তার এক ইহুদি ফ্রেন্ডের সাথে দেখা করে তার বাবা আর ভাইয়ের জন্য ওয়ার্ক পারমিশন সার্টিফিকেট বাড়িয়ে নেয়। এরপর পিয়ানিস্টের পরিবারে অনেকদিন শান্তিতে থাকতে পারলেও সে শান্তি বেশি দিন স্থায়ী হয় না। জার্মানরা তাদেরকে একটা ক্যাম্পে ধরে নিয়ে যায়। পিয়ানিস্টরা তখন একটা জার্মান অফিসারকে বলার চেষ্টা করে যে তাদের ওয়ার্ক পারমিশন সার্টিফিকেট আছে। জার্মান অফিসারটা তাকে কোনো কথা বলারই সুযোগ দেয় না, এক ঘুষি মেরে ফেলে দেয়। এরপর তাদেরকে একটি রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। বলা হয় যে এখান থেকে তাদেরকে ট্রেনিং করে লেবার ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে তারা কাজ করবে। কিন্তু আসলে তাদেরকে পুরো লেবার ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল না, তাদের সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল মেরে ফেলে। সেখানে যে জুইশ পুলিশগুলো উপস্থিত ছিল তারা শুধু সত্যটা জানতো। তাই সবাই যখন ট্রেনে ওঠার জন্য যাচ্ছিল তখন সেই ভিড়ের মধ্যে থেকে অফিসার হেলার পিয়ানিস্টকে টান দিয়ে বের করে নেয় আর বলে যে আমি তোমার জীবনটা বাঁচালাম, এখন এখান থেকে পালাও। পিয়ানিস্টটা চেয়ে চেয়ে দেখে তার পুরো পরিবার ট্রেনে উঠে যাচ্ছে, সে আর কোনোদিন তাদেরকে দেখতে পাবে না। সে কোনো রকমে সেখান থেকে পালায় আর তার পুরো পরিবারকে হারিয়ে সে একদম ভেঙে পড়ে। এরপর শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। সে বেঁচে থাকার জন্য তার এক পরিচিত মানুষের মাধ্যমে জার্মান ওয়ার্কশপে দিনমজুরের কাজ খুঁজে নেয়।
সে যেহেতু কোনোদিন এই কাজ করেনি, তাই সে একদিন এই কাজে ভুল করে বসে, আর এতে দায়িত্বরত জার্মান সৈনিকটা তাকে চাবুক দিয়ে ইচ্ছামতো পেটাতে থাকে। মারের চোটে সে একদম অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে আর ইট টানার কাজ করতে হয়নি, তাকে খাবার দাবার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। এই খাবার দাবার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে তার এক ছেলের সঙ্গে তার পরিচিত হয়। সেই ছেলেটা প্রতিদিন ক্যাম্পের বাইরে থেকে ভিতরে খাবার নিয়ে আসতো, আর খাবারের বস্তাগুলোর মধ্যে অস্ত্র লুকিয়ে নিয়ে আসতো। পিয়ানিস্টের দায়িত্ব ছিল অস্ত্রগুলোকে নিজ দায়িত্বে লুকিয়ে রাখা, যাতে করে তারা একদিন জার্মানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে পারে। যেহেতু তারা এই বন্ধু প্রতিদিন খাবার আনতে ক্যাম্পের বাইরে যায়, তাই সে একদিন তার কাছে একটা সাহায্য চায়। একটা কাগজে তার 2 পুরনো মিউজিশিয়ান বন্ধু ঠিকানা লিখে দিয়ে তাকে বলে যে এই ঠিকানা যারা আছে তাদেরকে খুঁজে বের করতে, এবং সে যে এখানে কত কষ্ট করে আছে সেটা যেন সে তাদেরকে জানায়। এরপর দিন সে ছেলেটা জানে তার বন্ধুরা আজ রাতে তার সঙ্গে দেখা করতে আসবে। সে রাতের বেলা তার হাতে জুইশ আর্মব্যান্ডটা খুলে খ্রিস্টান সেজে তার এক মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করে। পরে তারা তাকে তাদের বাসায় নিয়ে আসলে পিয়ানিস্ট সেখানে গোসল করে কাপড় চোপড় বদলে একদম ফ্রেশ হয়ে নেয়। তার বান্ধবী তার পুরোনো কাপড়গুলো সব আগুনে পুড়িয়ে দেয়, যাতে জার্মানরা কোনোদিন খুঁজে না পায় তাকে। এখানে একটু বলে রাখি, তার এই বন্ধুগুলো পোলিশ নাগরিক হলেও তার বিদ্রোহী সংগঠনের সঙ্গে জড়িত। সেদিনের মতো তারা তাদের বাসাটা কোনায় পিয়ানিস্টকে লুকিয়ে রাখে। এরপর দিন তারা তাকে ঘেটুর খুব কাছাকাছি একটা ফ্ল্যাটে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। এই ফ্ল্যাটটা দীর্ঘদিন খালি পড়েছিল। যে লোকটা তাকে এই ফ্ল্যাটে রেখে যায়, সে যাওয়ার সময় তাকে একটা ইমার্জেন্সি ঠিকানা দিয়ে যায়, বলে যে খুব বেশি দরকার হলে এই ঠিকানায় যোগাযোগ করতে। এই ফ্ল্যাটে থাকা অবস্থায় পিয়ানিস্টকে অনেক খাবারের জন্য কষ্ট করতে হয়, কেননা তার বন্ধুরা তার জন্য নিয়মিত খাবার নিয়ে আসতে পারত। এর মধ্যে একদিন সে খবর পায় তার সেই 2 মিউজিশিয়ান বন্ধু তারা জার্মানদের হাতে ধরা পড়েছে। তখন সে ঠিক করে রাখে জার্মানরা যদি তাকেও ধরতে আসে তাহলে সে সুইসাইড করবে। একদিন সকালে সে ঘুম থেকে উঠে থেকে ঘেটির ভিতর থেকে অল্প কিছু সংখ্যক বিদ্রোহী জার্মান সেনাদের উপর হামলা করেছে। সেখানে ছোটখাটো একটা যুদ্ধ হয়ে যায়। পিয়ানিস্টের উচিত ছিল তখনই সেই বিল্ডিং থেকে পালানো, কিন্তু সে পালায় না। পরে জার্মানরা একটা কামান এনে সেই বিল্ডিংটা ভেঙে বিদ্রোহীদেরকে বের করে মেরে ফেললে পিয়ানিস্ট বুঝতে পারে এখানে আর লুকিয়ে থাকা যাবে না, তাকে এখনই পালাতে হবে। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে সে অনেকগুলো কাঁচা প্লেট ভেঙে ফেলে, আর এতে পাশের ফ্ল্যাটের মহিলাটা টের পেয়ে যায় যে এখানে কেউ আছে। তাই সে যখন ভবন থেকে পালাতে যায় তখন সেই মহিলা তার পথ রোধ করে থাকে, তার কাছে তার আইডি দেখতে চায়। পিয়ানিস্ট কোনো আইডি দেখাতে না পারলে মহিলাটা বুঝে ফেলে যে সে একজন জুইশ, এতদিন এখানে খ্রিস্টান সেজে লুকিয়েছিল। সেই মহিলা সাথে সাথে জার্মান পুলিশকে ফোন দিয়ে যায়। পিয়ানিস্ট কোনো মতো সেই মহিলার হাত থেকে পালায়। পরে সে তাকে তো একটা ইমার্জেন্সি ঠিকানা চলে আসে। কলিং বেল চাপলে একটা প্রেগনেন্ট মহিলা দরজা খুলে দেয়। মহিলাটার কেউ না, তারই সাবেক প্রেমিকা ডরোটা। ডরোটাকে সেই অবস্থা দেখবে কখনো ভাবেনি। তার মুখ থেকে কোনো কথা বের হয়নি। তার জীবনটা কোথায় ছিল আর কি এখন কি হয়ে গেল। তার পরিবার নেই, তার ক্যারিয়ার নেই, তার প্রেমিকাটাও আর নেই। সে ডরোটার সামনে মাথা নিচু করে বসে থাকে। ডরোটা জানায় সে তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল। পরে ভেবেছে সে হয়তো জার্মানদের হাতে মারা গেছে, এই কারণে সে বিয়ে করে ফেলেছে। পিয়ানিস্ট কিছু বলে না। এর মধ্যে বাসায় ডরোটার স্বামী চলে আসে। পিয়ানিস্ট মূলত তার কাছে এসেছিল। ডরোটার স্বামী এরপর পিয়ানিস্টকে নতুন একটা বাসায় নিয়ে যায়। এই বাসাটার সামনে একটা জার্মান হসপিটাল রয়েছে। এই বাসাটা যেহেতু জার্মান এরিয়ার মধ্যে, তাই এখানে বিদ্রোহীদের অতর্কিত হামলা হওয়ার চান্সটা খুবই কম। তাই বলা যায় এই বাসাটা একটু সেফ, এবং তাকে নিয়মিত খাবার এনে দেওয়ার জন্য উনি একটা লোকও ঠিক করে দেন। কিন্তু যে লোকটাকে ঠিক করে দেওয়া হয়, এই লোকটার চরিত্র সুবিধার ছিল না। লোকটা ছিল জোচ্চোর স্বভাবে। সে পিয়ানিস্টকে নিয়মিত খাবার এনে দিত না। 2-3 সপ্তাহ পরপর একবার আসতো, আর বাকি টাকাগুলো সে মেরে খেত। এভাবে দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে পিয়ানিস্টের জন্ডিস বেঁধে যায়। ওষুধ কিনে নিয়ে দেওয়ার কথা বলে লোকটা পিয়ানিস্টের দামি ঘড়িটা নিয়ে উদাও হয়ে যায়। লোকটা আর ফিরে আসে না। অনেকদিন পর যখন ডরোটা তার স্বামীকে নিয়ে পিয়ানিস্টকে দেখতে আসে, তখন তার অবস্থা খুব সিরিয়াস। ডরোটার স্বামী একটা ডাক্তার নিয়ে আসে। সে একটু সুস্থ হলে ডরোটা জানায় তারা এই শহর ছেড়ে চলে যাচ্ছে। বিদ্রোহের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এই শহর আর থাকা যাচ্ছে না। তারা হয়তো তাকে আর দেখতে আসবে না, সেজন্য তার নিজের খেয়াল রাখে। ডরোটারা চলে যাওয়ার পর সেদিন রাতে তাদের ভবন থেকেই একদল বিদ্রোহী সামনে জার্মান হসপিটালটাতে আক্রমণ চালায়। হসপিটালটা ধ্বংস করা ছিল বিদ্রোহীদের প্রধান উদ্দেশ্য। জার্মানরাও বসেছিল না। এরপর দিন সকালে তারা ট্যাঙ্ক নিয়ে আসে, এসে পুরো ভবনটাকে ঘুরিয়ে দেয়। পিয়ানিস্ট এই অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে সে ভবন থেকে পালিয়ে সামনের ধ্বংস হয়ে যাওয়া হসপিটালটাতে আশ্রয় নেয়। এই অবস্থাতেও তার মাথার ভিতরে পিয়ানো সুর বাজতে থাকে। পরে জার্মানরা সেই হসপিটালটাতেও আগুন দিলে পিয়ানিস্ট সেখান থেকে পালিয়ে মূল শহরে প্রবেশ করে। সে দেখে জার্মানরা শহরটাকে এমনভাবে ধ্বংস করেছে যে মনে হচ্ছিল এটা কোনো ভুতুরে শহর। সে প্রচন্ড অসুস্থ এবং ক্ষুধার্ত থাকায় এই ভাঙ্গাচোরা বাড়িগুলোর মধ্যে সে খাবার খুঁজতে থাকে। একসময় সে একটা বাড়ির মধ্যে একটা খাবারের ক্যান পেয়েও যায়, কিন্তু সেটা সে খুলতে যাবে আর তখনই দেখে একজন জার্মান অফিসার তার সামনে দাঁড়িয়ে রয়েছে। অফিসারটা তাকে জিজ্ঞেস করে, কে তুমি, এখানে কি করছো? পিয়ানিস্ট খুব ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি একজন পিয়ানিস্ট। তখন জার্মান অফিসারটা তাকে একটা পিয়ানোর সামনে নিয়ে আসে আর বলে যে তাহলে আমার কাছে বাজিয়ে শোনো। তখন পিয়ানিস্ট খুব সুন্দর করে পিয়ানো বাজায়।
কারণ সে জানে না এরপরে সে আর বেঁচে থাকবে কিনা। জীবনের শেষ পিয়ানো বাজানো মনে করে সে বাঁচাতে থাকে। আর তার পিয়ানোর সুর শুনে জার্মান অফিসারটা এতটাই মুগ্ধ হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন এই অফিসারটা তার জন্য খাবার নিয়ে আসতো, আর সে বিনিময়ে তাকে পিয়ানো বাজিয়ে শোনাতো। যুদ্ধ একদম শেষ দিকে যখন জার্মানরা পোল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল, তখন এই ক্যাপ্টেনটা পিয়ানিস্টকে অনেকগুলো খাবার দিয়ে যায়, যেগুলো দিয়ে তার প্রায় 1 মাস চলে যায়, এবং যাওয়ার সময় তার নামটা জেনে নিয়ে যায়, যাতে সে পরবর্তীতে রেডিওতে তার পিয়ানো বাজানো শুনতে পারে। এরপর যখন যুদ্ধ শেষ হয়, রাশিয়ানরা পোল্যান্ডে প্রবেশ করে, তখন পিয়ানিস্ট তার গর্ত থেকে বের হয়ে আসে। তার গায়ে সেই জার্মান সৈনিকটার দাও একটা কোট থাকাতে প্রথমে রাশিয়ানরা তাকেও জার্মান মনে করে গুলি ছুঁতে থাকে। তখন সে চিৎকার করে বলে, আমি জার্মান নই, আমি পুলিশ। তখন এক রাশিয়ান সৈন্য এগিয়ে এসে তার চোখ দেখে বুঝতে পারে সে জার্মান নয়, কারণ জার্মান হলে তার চোখ নীল থাকে। এরপরে কাহিনী খুব সাধারণ। পোল্যান্ডের যেসব যোদ্ধারা যুদ্ধের কারণে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, তারা আবার পোল্যান্ডে ফিরে আসে। জার্মানদেরকে তখন রাশিয়ানরা একটা খোলা মাঠে বন্দী করে রেখেছিল। তখন এক পুলিশ যোদ্ধা জার্মান সৈন্যদেরকে দেখে গালাগালি করতে থাকে। এই পুলিশ যোদ্ধাটা পেশায় একজন মিউজিশিয়ান ছিল। তখন সে জার্মান অফিসারটা এই যোদ্ধাটাকে জিজ্ঞেস করে সে পিয়ানিস্ট শেপিলম্যানকে চিনে কিনা। লোকটা জানায় সে এত বড় বিখ্যাত পিয়ানিস্ট, তাকে কি না চিনে। হ্যাঁ, অবশ্যই সে তাকে চিনে। তখন অফিসারটা বলে, তাকে আমি যুদ্ধ সাহায্য করেছিলাম, তাকে বলো আমি এখানে আছি, সে যেন আমাকে উদ্ধার করতে আসে। তখন সে যোদ্ধাটা সেই অফিসারটার নাম জানতে চায়। অফিসার তার নামটা বলে, কিন্তু এক রাশিয়ান সৈন্য এসে তাদের কথাবার্তা বাধা দেওয়ায় লোকটা তার নামটা শুনতে পায় না। পরে অবশ্য জানা যায় এই জার্মান অফিসারটার নাম ছিল ক্যাপ্টেন উইল হাসেনফেল্ড। সে 1952 সালে সোভিয়েত ইউনিয়নের একটা জেলখানায় মারা যায়। এই লোকটা গিয়ে পরে পিয়ানিস্টকে নিয়ে এই মাঠে এসেছিল, কিন্তু ততদিনে এই মাঠে আর কেউ ছিল না। পিয়ানিস্ট তাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। কি জানি, হয়তো সেদিন যদি লোকটা তার নামটা শুনতে পেত, তাহলে হয়তো সে বেঁচেই যেত। এখানে মুভিটা শেষ হয়, আর আমাদের এই পিয়ানিস্ট মৃত্যুর আগ পর্যন্ত পোল্যান্ডে রয়ে যায়, এবং 2000 সালে 88 বছর বয়সে সে মারা যায়। তো এই ছিল কাহিনী। সত্য ঘটনার উপর নির্মিত মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।